হাই এভরিওয়ান, আজকে আমরা দেখব কেমিস্ট্রির সেকেন্ড অধ্যায়ের ব্যাপন টপিক। ব্যাপন বলতে আসলে কি বোঝায় বা পদার্থের কণাগুলো কিভাবে ব্যাপিত হয়, আজকে আমরা সেটা বোঝার চেষ্টা করব। চলো শুরু করি। পদার্থের কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে কোনো কণার স্বতঃস্ফূর্ত বা সমানভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে ব্যাপন বলে। চলো এটা আমরা আলাদাভাবে একটু বোঝার চেষ্টা করি। ব্যাপন বা ডিফিউশন। ভূমিকা: ব্যাপন হলো এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া, এটা সবসময় কৃত্রিমভাবে নাও ঘটতে পারে, এটা প্রাকৃতিকভাবেও ঘটতে পারে, যার মাধ্যমে পদার্থের কণাগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে এবং সেটা ততক্ষণই ছড়ায় যতক্ষণ না তার সর্বত্র সমান হয় ঘনত্বটা। যদি ঘনত্বটা প্রথমেই সমান হয়ে যায় তখন আর ব্যাপিত হয় না। যতক্ষণ না এই কণাগুলো সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত ব্যাপন হইতেই থাকে। এখন এটা যদি আমাকে খুব সুন্দর করে সংজ্ঞার মাধ্যমে লিখতে হয় তাহলে আমরা কীভাবে লিখতে পারি? কোনো পদার্থের কণাগুলো ঘনত্বের তারতম্যের কারণে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়াকে যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াকে ব্যাপন বলে। এখন উদাহরণটা কি কি হতে পারে? বাস্তব উদাহরণই আমরা সর্বত্র দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি বলতে পারি সুগন্ধির বোতল বা যে কোনো ধরনের পারফিউমের বোতল যদি আমি কোনো জায়গায় স্প্রে করি অথবা খুলি, সে ঘ্রাণটা সর্বত্র বা ওই পুরোটা রুমেই ছড়িয়ে পড়ে। এটা একটা ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। এটা আরেকটা উদাহরণ হতে পারে চায়ের কাপে চিনি নাড়া দিলে ওই চিনিটা আমি সর্বত্র ছড়িয়ে পড়ে বা ওই মিষ্টতাটা পুরাটা দ্রবণ বা পুরাটা পানির মধ্যে ছড়িয়ে পড়ে। এটাও একটা ব্যাপন প্রক্রিয়া। আর পারফিউম এটা বলছি অলরেডি। এই তিনটা আমরা বাস্তব উদাহরণের ক্ষেত্রে ব্যাপন দেখতে পাই। এখন আসলে কিভাবে ঘটে? পদার্থের কণাগুলো সবসময় গতিশীল থাকে, এটা আমরা গ্যাসের গতিতত্ত্বের মাধ্যমে শিখতে পারছি। গত ক্লাসে আমরা এটা দেখছিলাম। উচ্চ ঘনত্বের স্থানে কণার সংখ্যা বেশি থাকে কারণ তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্বটা অনেক কম। এই জন্য অনেকগুলো কণা এক জায়গায় গতিশীলভাবে কাঁপতে থাকে। সেই কণাগুলো যখন এলোমেলোভাবে চলতে থাকে তখন নিম্ন ঘনত্বের স্থানে যেহেতু কোনো কণাই নাই, সেহেতু ওই কণার দিকে সব কণাগুলো ব্যাপিত হতে থাকে, অর্থাৎ ওই নিম্ন ঘনত্বের স্থানের দিকে সবাই চলাচল করা শুরু করে। এভাবে কণাগুলো একে অপরের মধ্যে মিশে যায় অথবা সমানভাবে ছড়িয়ে পড়ে। এইভাবেই ব্যাপন প্রক্রিয়াটা চলতে থাকে। যখনই কণাগুলোর অবস্থান অর্থাৎ কণাগুলো সর্বত্র সমান ঘনত্ব ছড়িয়ে যায় তখনই ব্যাপন প্রক্রিয়াটা থেমে যায়। চিত্রের সাহায্যে আমরা যদি একটা ব্যাপন দেখার চেষ্টা করি, দেখো এই চিত্রের মধ্যে ধরলাম একটা পানির মধ্যে কিছু রঞ্জক পদার্থের কণা ডুবানো অবস্থায় আছে। কিছুক্ষণ পর দেখা যাবে যে যেহেতু এই পাশেই শুধুমাত্র কণাগুলো ঘনত্ব বেশি, এই পাশে কোনো কণাই নাই, কিছুক্ষণ পর দেখা যাবে কণাগুলো সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ যেহেতু কণার ঘনত্ব সমান করার জন্য অণুগুলো সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ এইটাই একটা ব্যাপন প্রক্রিয়া। এখন ব্যাপনটা অবশ্যই কিছু ফ্যাক্ট বা কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। এই নির্ভরকারী বিষয়সমূহ কি কি আছে? পদার্থের ঘনত্বের তারতম্য, কারণ আমি জানি প্রথম শর্তই হলো ঘনত্বটা সমান করা, তাই ঘনত্বের তারতম্যই হলো গুরুত্বপূর্ণ বিষয় এই ব্যাপনের ক্ষেত্রে। সেকেন্ড, তাপমাত্রা। যতই তুমি তাপমাত্রা বাড়াবে পদার্থের কণাগুলো তত দ্রুত বা তত স্মুথলি ব্যাপিত হতে পারবে। কণার আকার, কণাগুলো যত ছোট হয় ব্যাপন তত দ্রুত হয়, কারণ যত ছোট কণা হইতে পারে তার গতিশক্তি তত দ্রুত বাড়তে পারে বা তার আন্তঃআণবিক কণার বেগটা তত দ্রুত বাড়তে পারে, কারণ তার আণবিক ভর কম থাকে। কণার প্রকৃতি, গ্যাসে ব্যাপন হার দ্রুত হয়, তারপরে বা তার চেয়ে কম হয় হলো তরলে, আর সবচেয়ে কম হয় কঠিনে। এটা কারণ কি তুমি জানো? এর কারণ হলো, কারণ গ্যাসে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব খুবই কম থাকে। সরি, গ্যাসে আন্তঃআণবিক কণার দূরত্বগুলো সবচেয়ে বেশি থাকে, তাই তার মধ্যে ব্যাপিত হওয়ার হার বেশি থাকে, গতিশক্তি বেশি থাকে, তাই সে দ্রুত ব্যাপন হতে পারে। কিন্তু তরলের ক্ষেত্রে কিন্তু ওই দূরত্বটা আস্তে আস্তে কমে। সো ওইটার মধ্যে এত গতিশক্তি থাকে না, ফলে কণাগুলো এত দ্রুত ব্যাপিত হতে পারে না। এবং কঠিনের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে, তারা খুব সংঘবদ্ধভাবে অবস্থান করে, তাই তার মধ্যে ব্যাপিত হওয়ার যে তাড়না ওইটাই অনেক কম থাকে। গুরুত্ব, গ্যাসের বিনিময়ে ফুসফুস ফুসফুসে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান ঘটে, এটা আমাদের বাহ্যিক বা অভ্যন্তরীণ ক্রিয়ার ক্ষেত্রে এই ক্রিয়ার জন্য ব্যাপন গুরুত্বপূর্ণ। পাচনতন্ত্রে অর্থাৎ পাকস্থলীর বা পৌষ্টিকতন্ত্রে এই ব্যাপন প্রক্রিয়া যদি না ঘটতো তাহলে আমাদের অনেক অসুবিধা হতে পারত।
উদ্ভিদের জল ও খনিজ চলাচল। উদ্ভিদ আমরা জানি জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে তার খনিজ পদার্থগুলো নিচের থেকে তুলে এবং সারা অঙ্গে ছড়িয়ে দেয়। যদি ব্যাপনটা না থাকতো, অর্থাৎ যদি ঘনত্ব সব জায়গায় সমান থাকতো, তাহলে এই উদ্ভিদ কখনো জল নিচের থেকে বা খনিজ পদার্থ নিচের থেকে উঠাতোই না। অর্থাৎ সেই উদ্ভিদ নিজের জন্য যে প্রয়োজনীয় খাদ্য তাই তৈরি করতে পারতো না। তাই ব্যাপনটা উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে শিল্প এবং বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুতিতেও ব্যাপনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবেই ব্যাপন আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে প্রাকৃতিক এবং নানা কাজে ব্যাপনটা ব্যবহৃত হয়।